দেখেন, আমি এই কথাটা, আমি একটা দল করি, ওই দলে থেকে বঙ্গবন্ধুর ব্যাপারে আমি সব কথা, শুধু একটা কথা আপনাকে বলি, ইতিহাসকে আপনি দায়িত্ব দেন। ইতিহাসে কার কি গুরুত্ব, কার কি নেতৃত্ব, কার কি ঐতিহাসিক অবদান। এবং আমার মনে হয়, আমি সবসময় এই কথাটা বলে আসছি এবং এখনো বলছি, যে মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলা, ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার এই খেলায় বঙ্গবন্ধু নিজে অনুপস্থিত ছিলেন ফাইনাল খেলা। সেইখানে একজন অচেনা প্লেয়ার, তার নাম জিয়া, পরে বলছে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজে সে একটা সেঞ্চুরিও মারছে। এখানে বঙ্গবন্ধুর অনুপস্থিত তাজউদ্দিনের ভূমিকাও কম না। কিন্তু আপনি যদি বলতে চান ক্যাপ্টেনকে, নিশ্চিতভাবে বাংলার ইতিহাস একদিন না সবসময় বলবে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু অন্যদেরও অবদান আছে, তারাও খেলছে, কিন্তু ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুনেন, প্রত্যেকটা যে কোনো কঠিন সমস্যার সমাধান, প্রতি মুহূর্তের সমস্যার সমাধান খুব দ্রুত হয় না। একটা জিনিস এক জায়গাতে চলে গেছে, এটার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ আবার রেডি হইতেছে। যারা এই ধরনের মিথ্যা কথা বলতেছে, অপবাদ দিতেছে, এবং দেশটাকে যারা মনে করতেছে যে এটা একটা ওয়ারান রাজত্ব, এটা একটা ফেলুল্যান্ড, যারা মনে করতেছে তারা খুব ভুল করতেছে। এইসব ছেলে পেলেরা, এদের কোনো পূর্ব ইতিহাস নাই, বর্তমান ইতিহাসও নাই। এরা এই দেশটাকে আল্লাহ জানে এরা কোত্থেকে আসছে, কে আনছে। এখন তো মনে হয় ইউনূস সাহেবকে আমি বলছিলাম 100 বছরের মধ্যে এই ধরনের বাঙালির সন্তান জন্মগ্রহণ করে নাই, কিন্তু এখন তো আমার মনে হয় যে উনি যেভাবে বক্তৃতা করে ওদেরকে একটা মানে হিমালয়ের সিংহে তুলে দিছে। ছাত্ররাই সব, এরাই সব, ছাত্ররা বলে না, ওই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররাই সব। এরা তো মনে করতেছে এরাই দেশের মালিক মুক্তার হয়ে গেছে। এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক। সবচেয়ে বড় যন্ত্রণা, গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে, থানায় থানায়, জেলায় জেলায়, এবং এদের কাজ হলো চাঁদাবাজি করে বেড়ানো। আমি যা শুনি চতুর্দিক থেকে, এখন আর কান ধরার, মন দিয়া শোনার আর সময় নাই। অবস্থাটা হয়ে গেছে, এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এক সময় মানুষ রুখে দাঁড়াবে, এবং সেই সময়টা খুব বেশি দূরে নয়। এরা যা করছে, এরা নিজেদের সুখ বুক, বিত্ত বৈভব বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে, এগুলো এখন আমার মুখে বলা বড় বিপদ। এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য। এইসব ছেলে পেলেরা একটা সময় সাহসিকতা দেখাইছে, সেই সাহসিকতার পরিণতি যে এইটা হবে, এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আমার মনে হয় না, শুধু আমি এখন বিশ্বাস করা শুরু করছি, তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে, এবং তারাই তাদেরকে সাহস দিয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে, যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে, সবচেয়ে দুর্ভাগ্যের। এবং দেশটা এমন একটা জায়গাতে যাবে, আমি আর এখন এটা চিন্তা করতে পারতেছি না। তারা যদি এই পথে চলতে চায়, মুক্তিযুদ্ধের বিরোধী পথে, 71-এর পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায়, তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না। এবং আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা বাবারা, তোমরা এই পথ থেকে ফিরে আসো। এবং ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস। আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না। আপনারা যে পথে চলতেছেন, সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ। এই পথে কিন্তু গত 54 বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে, তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। এখন আপনাদের ছত্রছায়া 5ই আগস্টের আন্দোলনের একটা কথা বলে, একটা বাহানা করে, আপনাদের ছত্রছায়া এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে। সেই প্রতিশোধের স্পৃহার পথ থেকে আমি মনে করি ইউনূস সাহেব, আপনি তাদেরকে বিরত করতে পারেন, এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন।
সেই প্রেক্ষাপটটা ছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো কুলাঙ্গা, নরপশু, নরাদম। আমি যাদেরকে বলি যে কয়েকদিন আগে একটা নরপশু বেজন্মা, ওই যে ওদের সাথে, ওদের পূর্বপুরুষের সাথে মোহাম্মদী বেগের দেখা হয়েছিল, এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল, যারা শিশু হত্যা, নারী হত্যা করিয়া বড় গলায় আবার এইসব বাজে এইসব কথা বলে মানুষকে শোনায়। আবার এই দেশে কিছু নরপশু আছে, তারা হাততালি দেয়। সেই 15ই আগস্টের ঘটনা, সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল বা অমুক করা হয়েছিল, তার চেয়ে বড় কথা ছিল 15ই আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে নাই। স্বাধীনতার বিভিন্ন বিশ্লেষণ করছে, এইভাবে ওইভাবে, এইভাবে ওইভাবে, অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে। কিন্তু এখন তো নির্দিষ্টভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। 75-এর 15ই আগস্ট কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় না। এটা আপনারা ওই ঘোষণাটা, এমনকি খুনি খন্দকার মুস্তাক যে ঘোষণা দিছে, সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের পথে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এখন তো নির্দিষ্টভাবে বলা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার, এটা রিয়েল মুক্তিযুদ্ধ না। রিয়েল মুক্তিযুদ্ধ নাকি 47 এবং 24। তারা এখন বলতে, এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে, এটি আমার মনে হচ্ছে। এত সহজ না, এখন আমরা বাইচে আছি, এত সহজ না। এই যে কিছুদিন পরে দেখবেন শিয়ালের গর্তে ঢুকেও যাইতে পারে। এত সাহস করিয়া তারা যেটা করতে চাইতেছে, ইট ইজ নট সো ইজি। এখনো বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে, আমি মনে করি 17 কোটি মানুষের মধ্যে 1% বাদ দিলে এখনো সমস্ত মানুষ হলো মুক্তিযুদ্ধের পক্ষে। সেই মুক্তিযুদ্ধের পক্ষে সে কাকে নেতা মানে, কিভাবে নেতৃত্ব চায়, সেইটা বড় কথা না। কিন্তু মানুষ মনে করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আর মুক্তিযুদ্ধের প্রথম উপাদান হইল গণতন্ত্র, সেইটা মানুষ এখনো চায়। ওই যে ইউনূস সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে, এই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে, যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবে না একটা ইলেকশনে দাঁড়াইলে, যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই। এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বলেই ফেলবে ইলেকশন কবে দিবেন কোন, নাইলে রাজপথ থেকে উঠবো না, ইলেকশন কিন্তু দিতে হবে। এখন ছাত্ররা বলতেছে, ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে, একটা কালো হাত আছে, কথা তো বললাম। এরা কিন্তু গত 54 বছর যাবতীয় নিজেদের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে, পারে নাই। এখন এসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে, কাজেই তারা জয় লাভ করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। একটা ব্লাফের মধ্য দিয়ে, একটা মুনাফিকের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে, কিন্তু সবটা জয় করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না, আমি আপনাকে এই কথাটা খুব পরিষ্কার ভাবে বলতেছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে, তাদের ভবিষ্যৎ, তারা যদি একটা সঠিকভাবে, এখনো যদি তারা সঠিকভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধিদের হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে। আর যদি অনন্তকাল থাকতে চায় কূটকৌশল করে, বিভিন্ন ধরনের অপবাদী কথা বলে, অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে, বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে, বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায়, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে, তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে। আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছে যে যারা সোজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ, এত না। এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থায় দাঁড়াইছে। আমি কল্পনা করতেও আমার মাঝে মধ্যে ভয় লাগে, কল্পনা করতেও, যে তারা যদি এই অন্যায়ের পথে, অপরাধের পথে, মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে, তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে এটা আল্লাহ মালুম। আমি এখনো সবটা বলতে চাই না। আমি যে কথাটা বলি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যামোফ্লেজ করতে পেরেছে
নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে। এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না, সেটা হলো মুখোশ, আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে, কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে, বাস্তবতাকে মেনেই থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে ৭২-এর সংবিধান কবর দিয়ে দিব, না, ৭২-এর সংবিধান লক্ষ লক্ষ মানুষ, ৩০ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান। কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল, এটার কলম আর মানুষের রক্ত ছিল, শহীদের রক্ত ছিল কালি। কাজে ৭২-এর সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কায়েম করবে, ইম্পসিবল। এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, বুঝতে হবে।